আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের এই ডাক্তারি আড্ডায়। আজকে আমাদের পূর্ব নির্ধারিত মেডিসিন ছিল শরীনাম। সেই শরীনাম বিষয়ে ইনশাল্লাহ এখন আমরা আহ, আলোচনা করার চেষ্টা করব। শরীনাম যেন সহজভাবে উপস্থাপন করতে পারি আর কি। তো শরীনামটা আমি আসছি একটু। আচ্ছা, শরীনাম মেডিসিনটা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান কর্তৃক পরীক্ষিত আর কি, প্রুভ হয় প্রথম। তারপরে ডাক্তার হেরিং আহ, আবার প্রুভ করে এবং অন্য অন্য চিকিৎসকরাও আবার অনেকেই পরে প্রুভ করেছেন শরীনামকে। তো শরীনামকে বলা হয় হচ্ছে চিলি সালফার, শীতার্থ সালফার। এখানে এখন আমরা একটা বিষয় একটু কথা বলা আমার মনে হয় দরকার। যে বিষয়গুলো সেটা হচ্ছে আহ, আমরা আমরা আমাদের পাওয়ার ক্ষমতা সম্পর্কে ধারণা রাখতে হবে যে আমাদের আসলে ক্ষমতা কতটুকু, ধারণা কতটুকু। তেমনি আমরা দেখতে পারি যে একটা হোমিওপ্যাথি চিকিৎসকের আমার মতে, আমার জ্ঞানে সবচেয়ে বড় অস্ত্র যেটা, ধরেন যদি সহজ করে বলি আমি, পারমাণবিক বম বলেন, অ্যাটমিক বম বলেন, ধরেন পারমাণবিক বম, সবচেয়ে যে শক্তিশালী যে অস্ত্রটা, যে ওষুধটা, মেডিসিনটা, সেটা হচ্ছে সালফার। আর আমরা আজকে আমাদের আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে শরীনাম। শরীনাম হচ্ছে চিলি সালফার, মানে সালফার গরম কাতর আর শরীনাম হচ্ছে শীত কাতর, চিলি সালফার। তার মানে আমি আসলে শরীনামের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছিলাম। যে যদি সকল মনীষীরা, বড় বড় মনীষীরা বলেছেন যে যেই ক্ষেত্রে শরীনাম সালফার বিফল হয়, সেই ক্ষেত্রে অবশ্যই শরীনামের কথা একবার চিন্তা করতে হবে। তাহলে ওষুধটার গুরুত্ব কতটুকু? সবচাইতে হোমিওপ্যাথির একজন চিকিৎসকের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল যে মেডিসিনটা, সেটা হচ্ছে নিঃসন্দেহে সালফার। তো আর শরীনাম হচ্ছে চিলি সালফার। শরীনামকে আমি খুব সহজে যদি সালফারের চাইতে আগেই প্রথমে পৃথক করে নিচ্ছি। কেন নিচ্ছি এরও কারণ আছে, আমি বলতেছি। আমি আমি বলতে মানে ধারাবাহিকভাবে আলোচনা করলে আস্তে আস্তে বোঝা যাবে। পৃথক শরীনাম হচ্ছে এইরকম, আমরা যদি খুব সহজে বুঝতে চাই যে হচ্ছে সালফার শরীনামের পার্থক্য। সালফার হচ্ছে খুব উদ্যমে, আমরা যেমন হচ্ছে শুরু করেছিলাম 1971 সালের যুদ্ধ, কঠিন আগ্রহ, উদ্দীপনা, আগ্রহ, আহ, আপনার জজবাত নিয়ে শুরু করেছিলাম আমাদের 1971 সালের যুদ্ধ। যুদ্ধের পরবর্তী যে রূপরেখাটা, দেশ স্বাধীন হওয়ার পর 52 সালের যে ভয়াবহ দুর্ভিক্ষ, তখন হতাশা, নৈরাশা, অর্থ সংকট এবং হচ্ছে আপনার আত্মগ্লানি, নোংরা পরিবেশ, স্যাঁতস্যাঁতে অবস্থা, সবাই চর্মরোগে আক্রান্ত। এইটাই হচ্ছে শরীনাম এবং সালফার, যে উদ্যম, উদ্দীপনা নিয়ে শুরু করেছে। তারপরে এইটা আস্তে আস্তে শরীনামে পরিণত হয়ে গেছে। ভয়, আতঙ্ক, হচ্ছে আপনার দুর্ভিক্ষ, অর্থ সংকট, এই সব কিছু মিলাই তখন যখন জরাজীর্ণ অবস্থা, সবাই নোংরা পরিবেশ, এক জায়গায় একই আশ্রয় কেন্দ্রে অনেক মানুষের বসবাস, তখন কি হলো, সবাই শরীনামে রূপান্তর হয়ে গেল, সালফার থেকে শরীনাম। আমরা যদি আরেকটু এভাবে বলি যে ধরেন একটা মানুষ পাহাড়ে উঠতেছে, অনেক উঁচু পাহাড়ে উঠতেছে, পাহাড়ের মাঝ পর্যন্ত যখন উঠছে, তারপরে আর রাস্তা খুঁজে পাচ্ছে না উপরে যাওয়ার। নিচের দিকে তাকায় দেখে অনেক, মানে গভীর, নিচে অনেক দূর চলে আসছে, মানে তাকালেই মাথা ঘুরতেছে। এখন কি করবে? নৈরাশা তাকে পায়ে বসছে। কি করবে? কোন দিকে যাবে? তার সামনে এখন মৃত্যু, মৃত্যু ভয় দেখতে পাচ্ছে, এখান থেকে পড়ে গেলেই তো শেষ। এই তো হচ্ছে শরীনাম। প্রক্ষান্তরে আমরা যদি আরেকটু এভাবে বলি, তাহলে গাছে উঠার কথা বলতে পারি। একটা মানুষ একটা গাছের মাঝ বরাবর উঠছে, উঠার পরে নিচ দিকে তাকায় দেখে
ওরে নিচে তো অনেক দূরে অনেক কিছু, আমি অনেক উপরে উঠে চলে আসছি, উপরে দেখতেছি এখনো অনেকখানি বাকি আছে আমার। এই তো হচ্ছে শরীর নাম। আমি 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 কি আমার কথাটা বুঝাইতে পারতেছি? মানে আমি যা বোঝা, আব্দুল মোতালেব ভাই কি আমার কথা বোঝা যায়? আচ্ছা, এখন যেটা বলছিলাম যে হচ্ছে শরীর, সালফার হচ্ছে আমাদের একটা পারমাণবিক বম। একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের কাছে সবচেয়ে বড় যে অস্ত্র সেটার নাম হচ্ছে সালফার। শরীর নাম হচ্ছে চিলি সালফার। সালফার দিয়ে প্রয়োগ করার পরে যদি কাজ না হয়, সেই ক্ষেত্রে আমরা সরিনামের কথা চিন্তা ভাবনা করব। তাহলে সরিনামের গুরুত্ব অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখন কিন্তু আমাদের কাছে বিষয়গুলো হয়েছে কি, ওই যে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, যে যেজন দিবসে মনের হর্ষে জ্বালায় মোমের বাতি, সেজন নিশীতে, মানে দিবসে বাতি জ্বালায়, যখন রাত্রি হয় তখন আর মানে ওই তেল ফুরায় যায়, তখন অন্ধকার হয়ে যায়। আমাদের বিষয়টা হয়েছে মোটামুটি সেই রকম। কেমন, আমি এখনই একটা উদাহরণ দেব। গত সপ্তাহের ঘটনা, এই সপ্তাহের ঘটনা, সরি এই সপ্তাহের ঘটনা। একজন চিকিৎসক, যার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তিনি হচ্ছে মাঝে মাঝেই চিকিৎসা বিষয়ক আমার সাথে পরামর্শ করেন। তিনি আমাকে ফোন দিয়ে বলছেন যে ডাক্তার সাহেব, আমি তো হচ্ছে আমার একটা সোরাইসিসের রুগী, তো আমি তাকে সরিনাম দিয়েছি, তো এখন প্রচন্ড বেশি হয়ে গেছে, তো আমি কি করব, কি করা যায়? তো আমি বললাম যে কিভাবে কি করলেন, কি ডোজ দিলেন আমাকে একটু বলেন শুনি। তো উনি বলছে যে আমি সরিনাম 200 বড়ি যে দিয়েছি, ওটা 1 সপ্তাহ খাইছে। আহ, 1 সপ্তাহ দৈনিক একবার কি দুইবার খাইছে। আর হচ্ছে এরপরে আবার দিয়েছে 1M। 1M দেওয়ার পরে বলছে যে এটা হচ্ছে 5টা করে বড়ি, একদিন দুদিন পর পর খাবেন। এখন রুগী বেশি হয়ে গেছে। তো আমি জানি না, আসলে চিকিৎসক মনে হয় ওই রুগীটাকে সরিনামের একটা গাছ বানাইতে যাচ্ছিল। হয়তো সে একটা সরিনামের বৃক্ষ হবে, তার গায়ে অনেক সরিনাম ধরবে, মানে প্রথমে ফুল হবে, তারপর ফল হবে, সরিনাম ধরবে, আর এই চিকিৎসক ছিঁড়ে ছিঁড়ে খাবে, অথবা লোকজনের মধ্যে বিলি করবে। নইলে আমার বুঝে আসে না এটা কোন ধরনের ওষুধ প্রয়োগ। তো আমি বললাম যে এটা কোন ধরনের চিকিৎসা দেয়া? আপনি সরিনামের মতো একটা মেডিসিন 200 শক্তির ওষুধ দিয়ে দিলেন, দৈনিক একবার দুইবার করে খাচ্ছে, এরপরে আবার 1M দিলেন, 1 সপ্তাহ খাওয়া পরে 1M একদিন দুদিন পর পর খাবে। ভয়ানক বিষয়। এ কোন চিকিৎসা, এই চিকিৎসা কোথায় পাইলো? এখন আমরা এরকম দিবসেই মোমের বাতি জ্বালায় রাখছি। দিবসে মোমের বাতি জ্বালানোর পরে কি হচ্ছে, আর সময় মতো ওষুধে কাজ হয় না, রোগীটা ক্রনিক পেশেন্টে মানে রোগান্তর হয়ে যায়, পরে আর কোনো চিকিৎসা দিয়েও ভালো হয় না, আস্তে আস্তে জটিল থেকে জটিলতর হয়ে যায়। তো ওই কথাটা আহ, অপ্রাসঙ্গিক অবশ্যই না, কিছুটা প্রাসঙ্গিকও বটে। আমি আসলে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের অবস্থান, হ্যাঁ, আর হচ্ছে শরীর আমরা কেন, আমাদের বিফলতার কারণগুলো কি, আর আসলে আরো আরো অনেকটা এরকম। তারপরে বিষয়গুলোতে আমরা এখন যদি আসি, এখন আমরা সরিনামের দিকে চলে আসি। মাঝে মাঝে ইনশাল্লাহ এদিক ওদিক যাবো, এদিক ওদিক মানে এদিকে ওদিকে একটু যাইতে হবে, না হলে বোঝানো একটু মুশকিল হয় আর কি। আমি আমার মতো করে বলছি, আমার মতো বোঝানো। তো এখন সরিনামের রুগীটা আসলে কেমন হয়? তো সরিনামের রুগীরা, যদি আমরা প্রথমে দর্শনের কথা বলি, শিশু থেকে শুরু করে বড় মানুষ সবার দর্শন মোটামুটি একই রকম। সরিনামের রুগীরা হয় হচ্ছে ময়লা, ময়লা দেখতে, মানে দেখলেই নোংরা, ঘৃণা লাগে, প্রচন্ড গন্ধ, গা থেকে গন্ধ, ধুইলেও যায় না, গোসল করলেও যায় না, কোনো কিছু করে গন্ধ দূর করা যায় না। মাথার চুলে জটলা বাঁধানো, চুলগুলো জটা জটা হয়ে গেছে, চুলের ভিতরে অনেক উকুন, মানে পরজীবী বাসা বাঁধছে। এমন অবস্থা যে যেখানে বসে সে মানে সামনাসামনি বসলে সেখানে থাকা যায় না, এইরকম শরীরের দুর্গন্ধ। এই দুর্গন্ধ পরিষ্কার করার চেষ্টা করলেও লাভ হয় না। রুগী চেষ্টা করে পরিষ্কার করার জন্য, সে চেষ্টা করে যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, পরিষ্কার হব, কিন্তু পারে না, ধুয়েও লাভ হয় না। এখানে আমি সালফারের সাথে একটু কম্পেয়ার করি, যদি বুঝতে সহজ হবে, যেহেতু সালফারই আমরা মানে সালফারের সাথে খুব সম্পর্কযুক্ত। সালফার হচ্ছে গোসল করতে চায় না,
পরিষ্কার হতে চায় না, তার নোংরাই ভালো লাগে। কিন্তু সরিনামের ক্ষেত্রে আমরা বিষয়গুলো একটু এরকম যে সে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে চায়, সে গোসল করতে চায়, কিন্তু সে শীত কাতর, গোসল করতে পারে না, তার ঠান্ডা লাগে। গোসল গোসল করলে যদিও কিছু সমস্যার সমাধান হয়, কিছু সমস্যা বেশি হয়, কিন্তু সে আসলে শীত কাতর, সে গোসল করতে পারে না। সালফার গরম কাতর, গোসল করতে পারবে, গরম কাতর তো গরম, তো গরমই তো লাগতেছে, কিন্তু সে আসলে গোসল করতে চায় না। হ্যাঁ, আব্দুল মোতালেব ভাই, জি বলেন আপনি। আপনি বললেন যে সরিনামটা হচ্ছে শীত কাতর আর হচ্ছে সালফার গরম কাতর। আচ্ছা, এবার আপনি আমাকে একটু বুঝাই দেন, আমাকে অন্যকে না, এটা আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আসলে শীত কাতর বলতে আমরা কি বুঝি? মানে অনেক মেডিসিনই তো আছে যে শীত কাতর, এটা শীত কাতর, এটা গরম কাতর। তো আপনি যদি সাইলেসিয়াতে যান, এটাকে শীত কাতর গরম কাতর বোঝা খুব কঠিন। হ্যাঁ, তারপরে আপনি থুজাতে যান, এটাও খুব কঠিন। নেট্রামিওরে নিঃসন্দেহে আপনি বলবেন যে গরম কাতর। আচ্ছা, এবার আমার যেটা প্রশ্ন সেটা হলো যে সালফারটা গরম কাতর কিন্তু গোসল করতে চাই না। হ্যাঁ, এবারকার সরিনাম হচ্ছে শীত কাতর, তাও গোসল করতে চাই না। এবারকার আমি এটা কিভাবে বুঝবো যে আসলে শীত কাতর কোনটা, আর শীত কাতর গুরুত্বটা কত, আর হচ্ছে আপনার কোন সময় আমরা শীত কাতরকে প্রাধান্য দিব আর কোন সময় দিব না? আমাকে এটা একটু ক্লিয়ার করে আপনি সরিনামের দিকে যদি আগে দেন তাহলে আমার জন্য ভালো। আর যদি বলেন যে না, এটা একটু এই প্রসঙ্গে একটু সময় লাগবে, তাহলে না না, আব্দুল মোতালেব ভাই, সময় লাগবে না। আমি আমি চাচ্ছি, আমি, আপনি একটু মিউট করেন, আমি যখন কথা বলবো আপনি মিউট করেন, নাহলে নেওয়া যাচ্ছে। আমি সময় মানে হচ্ছে, আমি আপনার কথাই ইনশাল্লাহ আসবো, কিন্তু আপনি আমার আলোচনাটা, আল্লাহ যদি তৌফিক দেয়, আমার আলোচনা শোনার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর আলোচনার শেষে থাকবে না। ঠিক আছে? আচ্ছা, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এটা এটা এর মধ্যেই মানে পরিষ্কার করার জন্য, আমি যতটুকু বুঝি আর কি। তো সালফার হচ্ছে, আমি যেটা বলছিলাম, সালফার হচ্ছে গরম কাতর, তার গরমে অস্বস্তি লাগে, গরমে সমস্যা হয়। আর সরিনাম শীত কাতর। শীত কাতর কেমন শীত কাতর, কি শীত কাতর, আমি আসতেছি। সরিনাম গোসল করতে চায়, সে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে চায়, সে ধোয়ার চেষ্টা করে, কিন্তু তাকে ঠান্ডা লাগে, ধুইলে তার গোসল পানি দিলে তার শরীর ঠান্ডা লাগে, সেই জন্য সে হচ্ছে হয়তো বা দিতে পারে না, বা দেয়ও, দেওয়ার পরে পরিষ্কার করতে পারে না, হয় না। আর সালফার নোংরা পছন্দ করে, সে এলোমেলো নোংরা জিনিসপত্র পছন্দ করে, সে ঘর অগোছালো, নিজেকে অগোছালো, নিজের সবকিছু অগোছালো পছন্দ করে, এবং নিজেকে পারফেক্ট মনে করে। অগোছালো অবস্থায় মনে করে আমি খুব গোছালো এবং আমি খুব পরিষ্কার, দেখা যায় নোংরা, কিন্তু মনে করে না আমি খুব পরিষ্কার। নিজের মধ্যে একটা নিঃসম্পর্ক, ওভার কনফিডেন্ট বলবো আমরা, না কি বলবো আর কি, ভ্রান্ত ধারণা আছে নিজ সম্পর্কে, যে আমি পরিষ্কার, আসলে সে পরিষ্কার না। আর শরীরের বিষয়টা হচ্ছে, সে জানে আমি নোংরা, সে জানে আমার শরীর দেখতে অন্য শরীরের মানুষের সাথে আলাদা, আমাকে একটু বিদঘুটে দেখায়, আমার গা থেকে গন্ধ বাড়ায়, সে গন্ধ ঠেকানোর জন্য অনেক চেষ্টা করে। সালফার করে না, সে গন্ধটা মানে তার কাছে ভালো কিছু মনে হয়, খারাপ মনে হয় না। পার্থক্যটা করছে আর কি, সালফারের সাথে পার্থক্য না করলে তো বোঝা আর কি একটু মুশকিল। আমরা এখন খুব সহজে যদি সালফার সরিনামকে চিনতে চাই, তাহলে মোটামুটি কয়েকটা কথা আমাদের গুরুত্বপূর্ণ মানে হবে, যে কথাগুলো আমাদের মনে রাখলে সালফারকে বোঝা একটু সহজ হবে। প্রথম কথা সরিনামকে বোঝা, প্রথম কথা হচ্ছে ধাতুগতভাবে হচ্ছে চর্মরোগী, স্কিন ডিজিজ যুক্ত, বা চর্মরোগের ইতিহাস যুক্ত। সে নিজে হয় চর্মরোগ আক্রান্ত, না হলে চর্মরোগের ইতিহাস ছিল আগে, এইরকম ব্যক্তি। তারপরে দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা পাবো আমরা উদ্বেগ, আতঙ্ক এবং নৈরাশা। তাহলে প্রথম কথা আমরা পাচ্ছি হচ্ছে কি, সে ধাতুগতভাবে চর্মরোগ আক্রান্ত অথবা চর্মরোগের ইতিহাস যুক্ত। দ্বিতীয় কথা কি, উদ্বেগ এবং আতঙ্ক আর নৈরাশা। এবার যদি আমরা
তৃতীয় কথার দিকে আসি, তাহলে হচ্ছে প্রচন্ড ক্ষুধা, অত্যন্ত দুর্গন্ধ। প্রচন্ড ক্ষুধা, অত্যন্ত দুর্গন্ধ। তার হচ্ছে আর চতুর্থ কথা হচ্ছে দুর্বলতা ও শীতার্থতা। মানে শীতকাতুরে, শীতকাতুর কেমন কি আমি বলছি। শীতকাতুর বিষয়টা আসলে সরিনামের ক্ষেত্রে কেমন কি। আচ্ছা, সরিনাম আমরা সরিনামের মূল যে থিম, মূল যে কথা, সেই কথা আমরা চারটা শুনলাম। এর সাথে যদি যদি আমরা অ্যাড করি আরেকটা হচ্ছে ঘাম, অল্প দুর্বলতা এবং ঘর্ম নিঃসরণ হওয়া, অল্পতেই খুব ঘাম হয়। মজার জিনিস দেখেন, আচ্ছা মজার জিনিস আগে না বলি, মানে কথা বলছি, সরিনাম হচ্ছে সকল মায়াজমের উপরেই মোটামুটি তার কাজ আছে। মোটামুটি চারটা মায়াজম, আমরা যেই চারটা মায়াজম মনে করি, কেউ তিনটা মনে করে, কেউ চারটা মনে করে, আমি এটাকে কোনো ব্যাপার মনে করি না। তিনটা মনে করলেও আমার কোনো সমস্যা নাই, চারটা মনে করলেও আমার কোনো সমস্যা নাই। তো হচ্ছে সরিনাম চারটে মায়াজমের উপরেই তার যথেষ্ট কাজ আছে, যদিও শরিক মেডিসিন, সরাটাই সবচেয়ে বড় প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে চারটে মায়াজমের উপরে তার কাজ আছে। কাজগুলোর বিস্তারিত ইনশাল্লাহ আমাকে মনে করে দেবেন, আমি যদি ভুলে যাই। আমি একটু লক্ষণ ওয়াইজ দেখাই দেবো। মানে চার মায়াজমের উপরে চারটা ভাগ করে দিব লক্ষণের। হ্যাঁ, যদি আমি ভুলে যাই, এটা আব্দুল মোতালেব ভাই আমাকে একটু মনে করে দেন। হ্যাঁ, তো সরিনাম আমরা চারটা মায়াজমের উপরে দেখতেছি কাজ করতেছে। এবং সরিনাম হচ্ছে শীতকাতর রোগী। কেমন শীতকাতর রোগী, এবার এবার হচ্ছে সেই বিষয়গুলো আসে। আসলে শীতকাতরতা বলতে আমরা কি বুঝতেছি। সরিনাম শীতকাতর রোগী। তো এই শীতকাতরতা এরকম যে গ্রীষ্মের দিনে প্রচন্ড গরম, অত্যন্ত গরম, এই গ্রীষ্মের দিনে সে গরম পোশাক পরে, মাথায় লোমযুক্ত বড় বড় হচ্ছে সুতাযুক্ত যে হচ্ছে কাপড়গুলা থাকে, পশমযুক্ত, সেই কাপড়গুলা দ্বারা আবৃত থাকে। সে সমস্ত শরীরকে আবৃত করে রাখে, মাথাকে বেশি আবৃত করে। এবং সেটা গ্রীষ্মকালেরও। শীতকাতরতার লেভেল বোঝাচ্ছি আমি, যে শীতে তার কতটুকু সমস্যা। সে এতটাই শীতকাতর যে গ্রীষ্মের দিনেও তার হচ্ছে ওই শীতের বস্ত্র পরে থাকে, সে মাথাকে ঢেকে রাখে, চুপটি হয়ে জোরসোর হয়ে থাকতে চায়। এরকম হচ্ছে শীতকাতর। আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, আমি কথাটা এখন ভুলে গেছি, আমার মনে হচ্ছে না, মনে হলে আমি বলবো। মজার যে বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম, যে শীতকাতরতার সাথে একটু যে ইয়াটা আছে, একটু আমাকে সময় দেবেন, আমার একটু ল্যাপটপে প্রবলেম হয়েছে। একটু, আচ্ছা, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো শীতকাতরতার কথা বলতেছিলাম, যে শীতকাতর কেমন শীতকাতর, একদম জড়সড় হয়ে গ্রীষ্মের দিনেও সেসব হচ্ছে পড়ে থাকতে চায়। আমি কি শীতকাতর বোঝাতে পারছি ভাই? মানে শীতকাতর কেমন আর কি। আচ্ছা, পরিষ্কার না, আমি পরিষ্কার করবো আস্তে আস্তে, আসতেছি আমরা। এইবার আমরা শীতকাতর মেডিসিন পাচ্ছি তো, তাই তাই বলে কি সব ক্ষেত্রে একই রকম হয়? না ভাই, সব ক্ষেত্রে একই রকম হয় না। একটা মেডিসিনের সবটা দিক কখনো একরকম হয় না। কখন হয় না, আমি ইনশাল্লাহ এই সরিনামের মধ্যেই আমি সেটা দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখলাম যে হচ্ছে সরিনাম হচ্ছে শীতকাতর মেডিসিন। আর হচ্ছে যে আপনার চেহারার কথা বলতেছিলাম, চেহারা কেমন, চর্মরোগ বিশিষ্ট হবে, সেটা বললাম, বেশি ইয়া হবে। আচ্ছা, এখন আমরা মানসিক দিকে চলে যাব। মানসিক দিক একটু কথা বলে নিয়ে আমরা হচ্ছে তারপরে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সরিনামের মনটা আসলে কেমন, এটা আমরা বোঝার চেষ্টা করি। সরিনামের স্মৃতিশক্তি অনেক দুর্বল, কোনো কাজেই তার আনন্দ নাই, কোনো কাজ করে সে আনন্দ পায় না। মনের মধ্যে একটা নৈরাশা, হতাশার চিন্তা, এই মনে হয় দুর্ভোগ আসবে, এই মনে হয় আমার বিপদ হবে, সবসময় আতঙ্কে থাকে, দুর্ভাগ্যের সম্ভাবনা করে। ধর ব্যবসা করতেছে, ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা করে, আমার তো ব্যবসায় লস লেগে যাবে, আমার কি হবে, আমি এখন কি করে চলবো। যদিও তার ব্যবসা সুন্দর চলতেছে। উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি,
আমরা প্রয়াতকালে আমরা দেখেছি যে অনেক এমপি মন্ত্রীদের কারো 90টা, কারো আরো অনেকগুলা করে বাড়ি, আরো অনেক সম্পদ আছে, কোটি হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। আসলে কি একটা মানুষের এত টাকা দরকার হয়? আসলে একটা মানুষের এত টাকার দরকার হয় না। ওদের সামনে কি আছে? অভাব ঝোলানো আছে। ব্যাংকে কোটি কোটি টাকা আছে সেটা দেখতে পায় না, সামনে শুধু অভাব দেখতে পায়, মেলা টাকা লাগবে এটা দেখতে পায়। তো সুরিনামের পেশেন্টেরও আমরা সেরকম একটা ভাব দেখতে পাই, তার বিজনেস ভালো চলতেছে কিন্তু তার নৈরাশা, তার চিন্তা যে এই মনে হয় আমার ব্যবসা খারাপ হয়ে যাবে, এই মনে হয় আমার হচ্ছে আমি এখন কি করে খাবো, কি হবে, তাহলে আমাকে কি রাস্তায় নেমে যেতে হবে। এইরকম চিন্তা ভাবনা আমরা সৈন্যমের মধ্যে পাই। সৈন্যমের চিন্তা ভাবনা আর বললাম তো হতাশাগ্রস্ত। সে এতই হতাশ, কোনো বিষয় আশাবাদী না। কোনো বিষয় যে আশাবাদী হবে, উদ্যমে একটা কাজ শুরু করবে, ওই যে আমি প্রথমে যেই কথাটা বলছিলাম, আশাবাদী না, হতাশাবাদী। নৈরাশা দেখে, চোখে অন্ধকার দেখে। হলুদ হলুদ ফুল দেখি না আমরা মাঝে মাঝে শরীর দুর্বল হয়ে গেলে, বসে থেকে উঠা পরে চোখে দেখে, আমরা আন্ধার দেখা বলি, সেরকম চোখে আন্ধার দেখে। তো তারপরে কথা কি? মৃত্যু ভয়। সেই কথাটা আমি প্রথমে একটুতেই বলে নিয়েছিলাম যে মৃত্যু ভয়, এদের অনেক মৃত্যু ভয়। তারা মৃত্যু বিষয়ে খুব ভয় পায়, সব সময় মৃত্যু বিষয়ে চিন্তা ভাবনা করতে থাকে যে এই মনে হয় আমি মরে যাব, এরকম হবে। তারপরে আরেকটা মজার বিষয় কি, তারা নৈরাশাবাদী তো অবশ্যই। তারা কি মনে করে? ধর্ম, তারা কিন্তু ধার্মিক হয়। শরীর কিন্তু যথেষ্ট ধার্মিক একটা মেডিসিন। তারা মনে করে কি, আমার ইহকাল পরকাল সবই শেষ, সব নষ্ট হয়ে গেছে, আমার তো সব শেষ, আমি এখন কি করব, কি হবে আমার। মানে সামনে কোনো সুন্দর রাস্তা দেখতে পায় না, শুধু অন্ধকার আর অন্ধকার দেখতে পায়। আমি এমন অন্যায় করেছি, এমন পাপ করেছি, আমার তো ইহকালও শেষ, পরকালও শেষ, এখন আমার কি হবে, এত বড় এইরকম নৈরাশা দেখতে পায়। ওই আব্দুল মোতাল্লেব ভাই, আপনি কই গেলেন? আপনি কথার মাঝখানে হচ্ছে মন মানসিক বিষয়ে আলোচনা হচ্ছে, এই সময় আপনি চলে গেছেন। 2 মিনিটের মধ্যে আমি ক্যামেরাতে আসছি, আমি শুনছি আপনার কথা সব। আচ্ছা, এই হচ্ছে মুক্তার ভাই ক্যামেরায় আসেন, থাকেন থাকেন ক্যামেরায় থাকেন। কেউ একজন না থাকলে বোবা মনে হচ্ছে, যে বোবা বোবা ভাব আসসালামু লাগতেছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরায় থাকেন, মিউট করেন, ক্যামেরায় থাকেন। আমি দেখি, অন্তত আপনাকে দেখে দেখে মনে হবে আমি আপনাকে বলছি। যা হোক, সে হতাশা, কেমন হতাশা তার? এমনই হতাশা যে ইহকাল পরকাল তার সবই শেষ, এখন কি হবে, সব তো শেষ হয়ে গেছে, এখন কি হবে। সে অসুস্থ, অসুস্থ হচ্ছে, সেখানেও হতাশা, সেখানেও তার নৈরাশা। আরোগ্য বিষয়ে সে হতাশ, যে আমার অসুখ তো আসলে, যে অসুখে আমি আক্রান্ত হয়েছি, এই অসুখ তো আমার ভালো হবে না। সে নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে যে অসুখ আমার আর ভালো হবে না। প্রক্ষান্তরে এই শরীনাম কিন্তু আবার বদরাগীও বটে। অল্পতেই রেগে যায়, অল্পতেই মেজাজ হারায় ফেলে। আবার কি করে, চর্মরোগ যখন চাপা পড়ে, তখন কিন্তু আত্মহত্যার একটা প্রবণতা আসে। আমরা জানি মানসিক ডিপ্রেশন যাদের মধ্যে থাকে, তাদের ভিতরই কোনো না কোনো সময় আত্মহত্যার একটা প্রবণতা দেখা যায়। তো শরীরের মধ্যেও আমরা ঠিক সেই বিষয়গুলা পাবো। আচ্ছা, একটু আমি আসছি, আবার আমরা তো আমরা আসলে মানসিক সিমটম নিয়ে কথা বলছিলাম। যেহেতু মেন্টাল মেন্টাল সিমটমের সবচেয়ে দাম বেশি, সেহেতু আমাদের মানসিক লক্ষণটাকে আগে একটু গুরুত্ব দেওয়ার দরকার, সেই জন্য আর কি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছিলাম। তার মেজাজ, মন মেজাজ একটু পরিবর্তনশীল বটে। সে এই মাত্র হতাশাগ্রস্ত, এই মাত্র রাগান্বিত অবস্থায়, আবার একটু পরেই হচ্ছে দেখা যায় কিছুটা প্রফুল্লতা দেখা যায়। যেমন আরেকটা মজার লক্ষণ আছে, এদের রোগাক্রমণের আগের দিন যখন অসুস্থ হবে, ঠিক তার আগের দিন এরা খুব ভালো থাকে, এতই ফুর্তি থাকে, খুব আনন্দে থাকে, খুব ভালো লাগে, সুস্থ বোধ করে। ঠিক তারপরেই চরমভাবে অসুস্থ হয়ে যায়, পরের দিনই অসুস্থ হয়ে যায়। আরো মানসিক মানসিক আরেকটা সিমটমের, মজার সিমটমের মধ্যে আছে, এরা কিন্তু আবহাওয়ার সাথে তাদের ঠিক আবহাওয়ার পরিবর্তনটা সহ্য করতে পারে না, আবহাওয়ার পরিবর্তনে অসুস্থ হয়ে যায়। এবং
ঝোড়ো আবহাওয়া, ঝড় বৃষ্টির আবহাওয়া, বজ্রপাতের আবহাওয়ায় এরা অতিরিক্ত সংবেদনশীল। এবং মজার বিষয় হচ্ছে, অনেক দিন আগে ঝড় বৃষ্টি যে শুরু হবে, বজ্রপাত যে হবে, তার বেশ কিছু কয়েকদিন আগে, ধরেন 3-4 দিন আগে তারা বুঝতে পারে যে এরকম কিছু হবে। তখন থেকে তাদের ভিতরে একটা নৈরাশা ভাব, একটা হতাশাগ্রস্ত ভাব আমরা লক্ষ্য করতে পারি। তারপরে আমরা আরো কি পাবো, এদের ভিতরে কিছু ভয় আছে, তার মধ্যে একটা পাগল হয়ে যাওয়ার ভয়ও আছে। আমি এই বিষয়ে, অদ্ভুত লক্ষণের বিষয়ে যখন কথা বলবো তখন অবশ্য আসবো এই বিষয়। এই শরীরনামের রোগীটা অনেকটা অলস টাইপের। এরা চুপচাপ থাকতে পছন্দ করে, হচ্ছে বেশি নড়াচড়া বা বেশি কাজকর্ম করতে পছন্দ করে না। বিছানায় থাকলে একটু ভালো বোধ করে আর কি। আর মানসিক সিমটমের মধ্যে অবশ্য স্বপ্নের সিমটমও, এটাও মানসিক মানসিক লক্ষণের মধ্যেই পড়ে। ঝড় বৃষ্টির আবহাওয়ার কথাতে আমরা বললাম। এর সাথে সাথে নৈরাশা এবং হতাশাগ্রস্ত বা ভয়ের, রাত্রিবেলাতে চোর ডাকাতের স্বপ্ন দেখে। এবং আরেকটা মজার স্বপ্ন দেখে যে পায়খানা হয়ে যাচ্ছে, তার পাতলা পায়খানা হয়েছে এবং পায়খানা করে ফেলতেছে, এই স্বপ্নটা সে দেখে। এরা একগুঁয়ে টাইপেরও, অনেকটা একগুঁয়ে টাইপের হয়। কিছুটা অনেক সময় কলহ প্রিয়ও হয়, বিনা কারণে কলহ তৈরি করে এবং বেশ উত্তেজনা প্রবণ আমরা কিন্তু শরীরনামকে মাঝে মধ্যে দেখতে পাবো। এদের হচ্ছে ভয় হচ্ছে, ভয়ের কথা যদি বলি, আগুনে থাকার, আগুন দেখলে ভয়ে একটা বিষয় আছে, পাগল হওয়ার ভয় এবং একা থাকলে ভয়। এরা সামান্যতেই খুব চমকে ওঠে, অনেক জোরে চমকে ওঠে। সামান্য আবেগে, একটু যদি আবেগপ্রবণ হয়ে যায়, তাহলে আমরা দেখি কি চর্মরোগ থেকে শুরু করে অন্য অন্য রোগের যথেষ্ট বৃদ্ধি হয়ে যায়। এরপরে আর বিষয় আমরা পাবো যে এরা অসুস্থতা যতটা হয় তার চাইতে মানে অসুস্থতার ভানও অনেক বেশি করে থাকে, মানে অল্পতেই কাতর অবস্থা দেখা যায়। মজার আরেকটা বিষয় আছে, মলদ্বারে ব্যথা। এটাও কিন্তু ঝড়ো আবহাওয়ার মধ্যে আমরা এই রোগীটার বেশি দেখতে পাই। এই রোগী একাকী থাকতে চায় না, একাকী থাকলে ভয় পায়। এখন আমরা কিছু অদ্ভুত লক্ষণের দিকে যাব। মানসিক লক্ষণের মধ্যেই অবশ্য অদ্ভুত লক্ষণের অনেকটাই হচ্ছে মানে আয়তাভুক্ত। সেই জন্য আমি আসলে আগে অদ্ভুত সিমটমের দিকে একটু যাব। আমার কথা কি বোঝা যায় মুক্তার ভাই? কোনো সমস্যা আছে কি? আচ্ছা, ঠিক আছে। তো অদ্ভুত লক্ষণের মধ্যে আমরা কিছু লক্ষণ পাবো, যে তাদের অদ্ভুত লক্ষণের মধ্যে একটা, মনে করে মাথার অর্ধেক অচেতন অবস্থা, এবং তারপরে মনে করে মস্তিষ্কের মধ্যে জায়গা অনেকটা কম আছে, কপালে যথেষ্ট জায়গা নাই। তারপরে মনে করে মাথাটা তার মাটির তৈরি, সরি, মাথাটা তার দেহ থেকে, মাথা এবং কান সহ দেহ থেকে আলাদা হয়ে গেছে। মনে করে তার দাঁতগুলা আলগা, মানে আঠা দিয়ে লাগানো আছে, অল্প একটুতেই ভেঙে যাবে, পড়ে যাবে। তার হাত পাও সহজে ভেঙে যাবে, এরকম একটা জিনিস তার মনে হয়। আরেকটা জিনিস হাত পা শুধু ভেঙে যাবে সহজে, এটা মনে হয় বিষয়টা তাও না। আমরা সহজেই যাদের হাত পা মুচকে যায়, এই ক্ষেত্রে শরীরনাম অন্যতম একটা মেডিসিন। আমরা শরীরনামের কথা অবশ্যই একবার চিন্তা করে নেব। কই আব্দুল মোতালেব ভাই, আপনার কাজ শেষ হয়নি? আচ্ছা ভাই, এখানে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? মুখ দেখায় প্রশ্ন করেন। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত পণ্য বা পিকুলার সিম্পটম বলতে আমরা আসলে কি বুঝছি? যেমন আপনি এখানে বললেন যে আসলে হাত পাটা ভেঙে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয়, বা সে মনে করে যে তার হাত পাটা ভেঙে যাবে। হ্যাঁ, এটা থুতোতে আছে, জি জি আছে। আচ্ছা, তাহলে আমরা এটা পিকুলার কিভাবে নিতে পারি? পিকুলার অর্থ হচ্ছে যে ওর নিজস্ব একটা মানে লক্ষণ ভাই ছাড়া। না, এটা তো মানে অদ্ভুত লক্ষণের মধ্যে এটা একটা, মানে এটা পিকুলার না, মানে একদম সেম একটা লক্ষণ আমি সেটা বলতেছি না।
আব্দুল মোতালেব ভাই, মানে আমি, আপনি মিউট মিউট থাকেন, আমি কথা বললে আপনি মিউট করে দেন, নইলে নয়েজটা ইয়ে হয়। এখন এটা হচ্ছে অদ্ভুত লক্ষণ, রোগীর অদ্ভুত অদ্ভুত যে বিষয়গুলো মনে হয় সেটা এটা, মানে যেটা আসলে হবার নয়। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? যেটা হবার কথা নয় সেটার কথা বলতেছি আমি, যেটা মনে হয়, যেটা আসলে বাস্তব না, তাই জন্য বলতেছি অদ্ভুত লক্ষণ। সিঙ্গেল লক্ষণ আমি কিন্তু তা বলি নাই, মানে এটা অনলি ওয়ান লক্ষণ না, আমি এটা বলি নাই। আমি বলেছি যেমন দাঁতগুলা তার আলগা মনে করে, মনে করে দাঁতগুলো আঠা দিয়ে লাগানো আছে, পড়ে যাবে। আসলে কি তাই? আসলে তো না। সেই জন্য বললাম এটা অদ্ভুত লক্ষণ, পিকুলার বলি নাই। মানে ওই যে ওই অর্থে যেটা বলে, মানে বোঝানো হয় যে মানে একটা লক্ষণে একটা বিষয় আসে। আর আরেকটা কথা, এরকম অদ্ভুত লক্ষণ যদি আসেই থাকে, যদি আপনি বলেন যে সরিনামের হচ্ছে বাচ্চা নড়ার মতো নড়তেছে, এটা অদ্ভুত লক্ষণ, অবশ্যই অদ্ভুত লক্ষণ। এই অদ্ভুত লক্ষণে কি মেডিসিন একটাই? আর নাই, আছে আরো দুইটা মেডিসিন আছে, তিনটা মেডিসিন আছে। তাহলে আমি 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 এটাই ক্লিয়ার করার জন্য যে আপনাকে প্রশ্ন করেছি আর কি, যে যখন আমরা অদ্ভুত, মানে যখন আপনি অর্গাননে যাবেন, হুম তখন আপনার পরিবেশ লক্ষণ, মানসিক লক্ষণ, অদ্ভুত লক্ষণ, পিকুলার লক্ষণ, এগুলোর দাম বেশি, হুম সবচেয়ে দাম বেশি। অবশ্যই। কিন্তু আসলে আমরা অদ্ভুত কোনটা, পিকুলার কোনটা, আর চরিত্রিক কোনটা, এইগুলো তো আসলে আমরা বুঝি না। বা শীত কাতর কোনটা, গরম কাতর কোনটা, জি এটা জি আসলে বুঝি না। জি জি এটা জি। এই কারণে আপনাকে প্রশ্ন করছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হয়তো অন্য বুঝে, কিন্তু আমি হয়তো বুঝি না। জি জি। না না, এই জন্য বুঝতে পারছি, আমি আমি হ্যাঁ, বুঝতে পারছি। আমি আমি তো, আপনি তো আমার কথা বুঝতে পারছেন তাই না? আমি যেটা বলছিলাম। হ্যাঁ, তো আচ্ছা, কথা থাকলে অবশ্যই বলবেন, আমার কথার মধ্যেই বলবেন, আমি এটাই পছন্দ করি, কোনো সমস্যা নাই। তো আমরা মানসিক লক্ষণ এবং অদ্ভুত লক্ষণের কথা কিছু বলতেছিলামই। তার মধ্যে বলছিলাম যে হচ্ছে আহ, যে আপনার কি বলে, কি বলছিলাম, যে হচ্ছে আহ, অদ্ভুত অদ্ভুত সব লক্ষণের মধ্যে বললাম। তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে খুব ওই বলছি এটা উত্তেজনা প্রবণ, খুব সহজেই রেগে যায় এবং রাগের সময় মৃত্যুর কথা চিন্তা করে। যখন বেশি রাগ হয়ে যায় তখন মৃত্যুর কথা চিন্তা করে, অত্যন্ত বড় ধরনের মৃত্যু ভয়, বিমর্ষ এবং নিরানন্দ। আমি যে বলছি, যে এই কথাটা আগেই বলেছি। এখন আরেকটা বিষয় আমি আব্দুল মোতালেব ভাই বলি, সেটা হচ্ছে আমি আমার কথা বলতে পারি। আমি কোনো গবেষক না, কোনো মনীষী না, কোনো বড় চিকিৎসক না। আমি একজন হোমিওপ্যাথির ছাত্র, আমি একজন হোমিওপ্যাথি স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে আমার নিজের মতো চাপাই দিতে পারবো না। আমি হচ্ছে অদ্ভুত কোনো বিষয় নিয়ে এসে আপনার সামনে উপস্থাপন করতে পারবো না। আমি শুধু সেইটুকু বলতে পারবো যেটুকু প্রমাণযোগ্য, যেটুকু বড় বড় লোকজনের মাধ্যমে পাওয়া গেছে। এবং আমি সবার কথা শুনি না, সবার কথা পড়িও না, সবার কথা বলিও না। কেন বলি না? আমি যদু মধু লাউ কদুকে কখনো হিসাবে ধরিই নি। আমি মনে করি যারা ঔষধ পরীক্ষা করতে পারে তাদের কথা বলার যোগ্যতা আছে। একটা ওষুধ বিষয়ে কথা বলতে হলে, আমি নতুন কিছু অ্যাড করতে চাইলে আমার কিছু যোগ্যতা লাগবে। আমি পরের ধ্বনি পোদ্দারি করে চুরি করে একটা অংশ নিয়ে, যে আমি অর্গাননের এইটুক মানি এইটুক মানি না কেন, ওইটুক মানো ওইটুক মানো না কেন, তুমি নতুন একটা অর্গানন তৈরি করো না কেন, তুমি নতুন একটা মেডিসিন পরীক্ষা করো না কেন, তখন তোমার ক্ষমতা যায় কোথায়? তখন তুমি পারো না কেন? যত সব নানান নানান, মানে নানান রকম উদ্ভট উদ্ভট কথা, এক একটা ওষুধের পাওয়ারের এক এক রকম কার্যকারিতা, আরো সব অনেক কিছু অনেক কিছু উদ্ভট কথাবার্তা। এ যেন কানার হাতি দেখার মতো অবস্থা। কানা হাতি দেখছে, তিনটা কানায় হাতি দেখতেছে, তো হাত দিয়ে নেড়ে নেড়ে দেখতেছে। এখন দেখার পরে একজন বলছে, শোনো, আমি দেখলাম হাতি এই রকম লম্বা, এরকম চিকন, এরকম লম্বা, মানে ওই হাতির শুঁকটা দেখেছে। বলছে, একজন বলছে, আমি তো আমার জ্ঞানে মনে হচ্ছে হাতি এরকম কুলার মতো, মানে ওই হচ্ছে ইয়েটা দেখছে, কানটা দেখছে। হ্যাঁ, তো হোমিওপ্যাথিতে অবস্থা হচ্ছে কান আর হাতি দেখার মতো। মজার বিষয় আমি আপনাকে বলি, যে গোল্ড মেডেলিস্টের কথা শুনেন। আমার সামনে একজন গোল্ড মেডেলিস্ট বলতেছে, উনি কিন্তু গোল্ড মেডেলিস্ট, তাকে আহ, প্রাক্তন সরকার, আমাদের আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার তাকে গোল্ড মেডেল মেডেল দিয়েছিল। সে গোল্ড মেডেলিস্ট একজন চিকিৎসক। সে বলতেছে ফ্যানের বাতাসও একটা আঘাত। নেন, ফ্যানের বাতাসও একটা আঘাত। আচ্ছা ভাই, তাহলে যদি ফ্যানের বাতাসে আঘাত হয়,
তাহলে ঝড়ের দিনে যখন ঝড়ের মধ্যে আমরা পড়ে যাই, ওইটা কি, ওটাতে কি হবে? ওটাও আঘাত, ফ্যানের বাতাসও আঘাত। যা হোক, আমার কিন্তু বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে বিভিন্ন বিষয়। হ্যাঁ, মানে এই বিষয়গুলো অদ্ভুত অদ্ভুত যে বিষয়গুলো আছে সেইগুলোর সাথে আমি অনেকটাই পরিচিত আর কি। মাঝে মাঝে এরকম অনেক অদ্ভুত পাবলিকের সাথে দেখা হয়, কিছু বইও টুকিটাকি পড়া হয়, টুটাফাটা যখন চর্চা করি তখন কিছু বইও পড়ি। চুল থেরাপি থেকে শুরু করে অনেক বই আছে। আমি চুল থেরাপির কথা বলেছি, চুল থেরাপির কথা কোনো আলোচনায় বলেছি কিনা আমি জানি না, বলেছি মনে হয়, মেবি বলেছি। চুল থেরাপি, চুল দিয়ে চিকিৎসা হবে, একটা রুগীর ওষুধ সিলেকশন হবে, সেই রুগী যেখানেই থাক না কেন সেই হচ্ছে ওষুধ একটা শিশি নেওয়া হবে, সেই শিশির মধ্যে পানি নেওয়া হবে, পানি নিতে ওষুধ নেওয়া হবে, ওষুধ নেওয়ার পরে ওই রুগীর চুলটা ওই হচ্ছে ওষুধের মধ্যে দিতে হবে, দিয়ে এখন 10টা করে ঝাঁকে দিতে হবে আর থুয়ে দিতে হবে। রুগী যেখানেই থাকুক না কেন রুগীর অসুখ কমতে শুরু করবে, ভালো হইতে শুরু করবে। নেন, এটা বই আছে, এটা তো বইতে লেখা আছে, আমার কাছে বই আছে, আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, কিছু কালেকশন আছে তো, এবং পাগল ছাগলেরও অনেক কালেকশন আছে আমার কাছে। সারপোকা খাওয়ানোর থেকে শুরু করে চুল থেরাপি থেকে শুরু করে ভাইব্রেশন পদ্ধতি, হ্যাঁ, এরকম কিছু অনেক অদ্ভুত অদ্ভুত সিস্টেম আছে আমার কাছে। সেরকম হোমিওপ্যাথিটা ওরকম হাতি দেখার মতো হয়ে গেছে, এক একজন এক একটা বিষয় নিয়ে তালবাহানা করে ঘুরে বেড়াচ্ছে। যা হোক, কথা বলছিলাম আমরা হচ্ছে সিমটম, মানসিক সিমটমের কথা বলছিলাম। যা হোক, আবেগের বশে হয়তো বা কিছু কথা বলে ফেলছি, কেউ কিছু মনে করেন না, কাউকে কোনো কষ্ট দেওয়ার ইচ্ছা আমার ছিল না। হচ্ছে শুধু এটাই বলতেছি যে কথা বলতে হলে, শুনতে হলে, পড়তে হলে অথেন্টিক কথাবার্তা পড়তে হবে, এমন মানুষের কথা বলতে পড়তে হবে যারা ওষুধকে পরীক্ষা করার ক্ষমতা রাখে, যারা ওষুধগুলো নতুন করে পরীক্ষা করছে, যারা সেই বিষয়ে নতুন লক্ষণ দেওয়ার ক্ষমতা রাখে, তাদের কথা গ্রহণযোগ্য। আম চিকিৎসক, সে চিকিৎসক চিকিৎসকের জায়গায় থাকবে, সবাইকে সব জায়গায় আনার দরকার নেই। যা হোক, আমরা আলোচনা হয়তো বা খেয়ে হারায় ফেলবো। আলোচনা, আমরা মানসিক সিমটমের আলোচনা করছিলাম, তো আলোচনার এই পর্যায়ে আমি দু একটা রুগী লিপি যদি আলোচনা করি তাহলে মনে হয় আমার আলোচনা একটু সহজ হবে এবং আগের বিষয়গুলা পরিষ্কার করে বোঝাতে মানে সুবিধা হবে, এবং আলোচনা তো কিছুটা অনেকটা খাপ ছাড়াও হয়েছে। তো সে, ওহো সরি, সময় তো আছে আর 19 মিনিট মাত্র। আমি রুগীলিপির দিকে হয়তো বা যাইতে পারবো না, রুগীলিপির দিকে যাওয়া যাবে না। আমি সময় যদি পাই আমি রুগীলিপির দিকে আসব, এছাড়া আমি রুগীলিপির দিকে এখন যাব না। আমি হচ্ছে এখন আর আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো, যে গুরুত্বপূর্ণ যে সিমটমগুলো আছে, গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো আছে সেই দিকে কথাবার্তা বলে যদি সময় পাই আমি অন্যদিকে যাব, না হলে যেতে পারবো না। আচ্ছা, আমরা প্রথমেই এবার মাথার দিকে চলে আসি। মাথা, মাথার দিকে যদি আসি, আমরা মাথা ব্যথার ক্ষেত্রে আমরা পাবো লক্ষণ। মাথা ব্যথায় কিছু অদ্ভুত লক্ষণ আছে, আবার অদ্ভুত লক্ষণ মানে একটা মাত্র লক্ষণ না। মাথা ব্যথায় যে অদ্ভুত লক্ষণগুলো আমরা পাবো সেটা হচ্ছে, রুগীর যখন মাথা ব্যথা হয় তখন সে প্রচন্ড ক্ষুধার্ত হয়, ক্ষুধার্ত হয় রুগী, এবং যখন খাওয়া দাওয়া করে তখন তার মাথা ব্যথা যথেষ্ট উপশম হয়। এবং এর সাথে আরেকটা বিষয়, যদি মাথা ব্যথার সময় নাক দিয়ে রক্তক্ষরণ হয়, নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ার পরে মাথা ব্যথা যথেষ্ট উপশম হয়। মাথা ব্যথা যখন হয় তখন কিন্তু মুক্ত বাতাস একটু পছন্দ করে, কথাটা লক্ষ্য করেন, রোগী কিন্তু বাতাস সহ্য করতে পারে না, আবার যখন মাথা ব্যথা হয় তখন কিন্তু মুক্ত বাতাস পছন্দ করে। আমি আরো বিষয়ে আসতেছি। এই রুগীরা সাধারণত, এর বাচ্চারাও তাই, এরা খায় দায় কিন্তু গায়ে লাগে না, এদের ক্ষুধা হয় বেশি, অনেকটাই ক্ষুধা আয় হয়। এবং মাথা ব্যথার সময় যেমন শুধু খাইতে চায় বিষয়টা তাও না, এরা, এই রুগীরা মাঝরাতে উঠে খাবার চায়, হচ্ছে যে কিছু খাবার দিতে হবে, তারপর তাছাড়া তাদের ঘুম আসে না। এবং এরা যখন খাবার খায় তখন বেশ স্বস্তি অনুভব করে, মাথা ব্যথা সহ অন্যান্য অসুখের অনেকটাই উপশম বোধ করে। এখন আমরা চর্মরোগের বিষয়ে চলে আসি, চর্মরোগেরটা বলে অন্যদিকে যাই। এর চর্মরোগগুলা এবং এর গন্ধগুলা, আমরা বলতেছি নোংরা গন্ধ বাড়ায়। কেমন গন্ধ বাড়ায়, গন্ধ বিষয়টা একটু উল্লেখযোগ্য, সব জায়গায় সব মনীষীরা উল্লেখ করছে যে ডিম পচা ডিমের মতো গন্ধ বাড়ায়। অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে শামুক পচার মতো গন্ধ বাইর হয়। অনেক জায়গায় উল্লেখ করা হচ্ছে
যে দুর্গন্ধ মাংস পচার মতো গন্ধ বার হয়। মূলত এই তিনটে পচা গন্ধ আমরা দেখতে পাই। তার মধ্যে একটা ডিম পচা গন্ধটা সবচেয়ে উল্লেখযোগ্য। পচা ডিমের মতো গন্ধ বাইর হয়। সব সময় সব মনীষীরা, বড় বড় চিকিৎসক মনীষীরা এই কথাটাই বেশি উল্লেখ করছে, ডিম পচা গন্ধ বাইর হয়। এদের যে চর্মরোগ হয়, এই চর্মরোগগুলা সাধারণত এরা বিছানাতে যখন শয়, বিছানার উত্তাপে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরা যখন এই চর্মরোগ হচ্ছে, আর যখন কাভারিং করে, গরম পোশাক পরে, তখন চর্মরোগগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। যখন চর্মরোগ চুলকায়, এমন চুলকায় হচ্ছে আপনার চুলকানো জায়গাগুলো উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়, রস বাইর হয়, পচা দুর্গন্ধ রস, এবং হচ্ছে আপনার অনেক সময় হাজাকর রস, যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে হাজে যায়, ক্ষত সৃষ্টি করে, এরকম রস আমরা কিন্তু শরীরের মধ্যে দেখতে পাই। তো বলছিলাম যে এরা কাভারিং যখন করে, যখন গরম পোশাক পরে, তখন কিন্তু চর্মরোগে বৃদ্ধি দেখতে পাই। যখন একটু মুক্ত বাতাসে থাকে, তখন চর্মরোগটা বেশ উপশম হয়। তার মানে এখন রোগীটা কি শীত কাতর গরম কাতর উভয় কাতর হয়ে গেল? বিষয়টা তা না। তার মানে রোগীটা গরম কাতর হয়ে যায়নি, বিষয়টা গরম কাতরের না। আপনি যদি কেন রেপার্টরিতেই যান, আমরা যদি জেনারেল সিমটমে যান, যদি জেনারেল সিমটমে যাওয়ার পরে দেখেন হচ্ছে যে কোল্ড অ্যাগ্রাভেশন, কোল্ড এয়ার অ্যাগ্রাভেশন, সেখানে আপনি অনেক মেডিসিন পাবেন। তার মধ্যে যেমন নেটামিয়রকে সেকেন্ড গ্রেডে পাবেন আপনি, প্রক্ষান্তরে একই জায়গাতে আপনি পালসেরিলাকে সেকেন্ড গ্রেডে পাবেন, এবং আপনি হচ্ছে থুজাকে যেমন সেকেন্ড গ্রেডে পাবেন, পালসেরিলাও সেকেন্ড গ্রেডে আছে, নেটামিয়রও সেকেন্ড গ্রেডে আছে। কোল্ড কোল্ড অ্যাগ্রাভেশন বা হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে, আর তারপরেরই যে রুব্রিকটা আছে সেটা হচ্ছে কোল্ড এয়ার অ্যাগ্রাভেশন। তার মানে নেটামিয়র গরম শীত কাতর হয়ে যায়নি, তার মানে পালসেরিলা গরম কাতর হয়ে যায়নি, তার মানে শরীরনাম হচ্ছে গরম কাতর হয়ে যায়নি, তার মানে শরীরনাম শীত কাতর, শীত কাতর রয়ে গেছে। কিছু বৈশিষ্ট্য থাকে, সব সিমটম একরকম হয় না, এক একটার এক এক, কোন সময় এরকম হয় তো কোন সময় ওই রকম হয়। তো বলছিলাম যে শরীরামের চর্মরোগ বিছানার উত্তাপে বৃদ্ধি, গরমে বৃদ্ধি, গরম পোশাকে বৃদ্ধি, মুক্ত বাতাসে শীতলতায় উপশম। আচ্ছা, এবার এবার হচ্ছে এর যদি আমি আমি কিন্তু এলোমেলো করে বলতেছি, মানে মূল মূল বিষয়গুলো বলার চেষ্টা করতে সময় কম। এর সাথে আমরা পাবো হচ্ছে কি, আর যদি যে বিষয়গুলো আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে শ্বাসকষ্টের বিষয়গুলো যদি আমি বলি, এর শ্বাসকষ্ট সাধারণত চলাফেরা করলে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হয়, বিছানায় যখন শুয়ে থাকে তখন উপশম হয়। লক্ষ্য করেন, একই মানুষ একই শরীরনাম, যখন সে চর্মরোগে আক্রান্ত তখন যখন শুয়ে থাকতেছে তখন চর্মরোগ বেশি হচ্ছে, যখন সে শ্বাসকষ্টে আক্রান্ত তখন তখন মানে শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার পরে যখন শুয়ে থাকতেছে তখন সে উপশম বোধ করতেছে। বুঝতে পারছেন কথা? এরপরে পদ্ধতিতে কি দেখবো আমরা, যখন সে হাত পা দূরে রাখে, হাত নিজের শরীরের সাথে স্পর্শ করে না, দূরে রাখে, ছড়ায় রাখে, এই সময় তার শ্বাসকষ্ট যথেষ্ট উপশম অনুভব করে। আমরা এর সমস্ত স্রাবই পাবো হচ্ছে অত্যন্ত দুর্গন্ধযুক্ত, এতে কোনো সন্দেহ নাই। আগে যে আমি কথাটা বলছি যে হচ্ছে আপনার আপনার ওই যে কি বলে, চারটা যে মূল মানে আপনার প্রয়োগ লক্ষণ বলেছি, মূল দিয়ে বলছি, তার মধ্যে কিন্তু আমি ওই কথাটাই বলছি। এখন আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমি আচ্ছা, আমি বলতেছি রোগী শীতকাতর, রোগী শীতকাতর, তাহলে গরমে উপশম পাবে? সব ক্ষেত্রে কি তাই? তা না। এই রোগী সূর্যতাপ এবং উত্তাপ সহ্য করতে পারে না, সে কাভারিং করে উত্তাপ পছন্দ করে, কিন্তু এমনিতে উত্তাপ সহ্য করতে, মানে তার অসহ্য, এবং সূর্য তাপ সহ্য করতে পারে না। আচ্ছা, তারপরের বিষয়গুলা আমরা হচ্ছে আসতেছি আচ্ছা, চোখের বিষয়ে আমরা কাশির বিষয়ে বলে, মাথার কথা বললাম। চোখের বিষয়, চোখে আলোক আতঙ্ক থাকে, ঘন ঘন চোখ উঠার ক্ষেত্রে শরীরনাম খুব ভালো একটা মেডিসিন।
এবং হচ্ছে অনেক সময় দূরের জিনিস ঝাপটা দেখে, মানে সরি দূরের জিনিস ঝাপটা ঝাপসা দেখে। আর হচ্ছে অনেক সময় আমরা এটা এরকম পাই, হয় দিবাভাগে অন্ধত্ব অথবা রাত্রির ভাগে অন্ধত্ব দেখতে পাই। তারপরে এর কানে যদি আমরা কথা কথা বলি, কানের ক্ষেত্রেও দুর্গন্ধযুক্ত প্রস্রাব আমরা দেখতে পাই। কানের পিছন সাইডে এক্সিমা, দুর্গন্ধযুক্ত এক্সিমা আমরা দেখতে পাই। এর হচ্ছে নাকের বিষয়গুলো আমি বলি। নাকের বিষয় হচ্ছে নাক বন্ধ অনুভব থাকে। আমি খুব তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি, এই জন্য আরো কথা আটকাইতেছে সময়ে। আর মাত্র 11 মিনিট আছে, সেই জন্য আর কি। তো হচ্ছে নাকের বিষয়ে আমরা বলি, এদের ঘ্রাণ শক্তির যথেষ্ট প্রখরতা দেখা যায়। চুলের কথা আমি আগেই বলেছি, চুলের মধ্যে যথেষ্ট পরিমাণ জটলা পেকে যায়, উকুন হয়। এবার একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গলার বিষয়। গলা মানে গলনালীর বিষয় যে আছে, এই গলনালীতে টনসিলগুলো পেকে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়, অনেক যন্ত্রণা হয় এবং যন্ত্রণা মনে হচ্ছে কেটে ফেলার মতো, জ্বালা করার মতো যন্ত্রণা হয়। এই যন্ত্রণার সময় প্রচণ্ড দুর্গন্ধযুক্ত লালা নিঃসরণ হয় হচ্ছে। আর গলার মধ্যে থেকে আঠালো স্লিমা স্লিমা বাইর হয়। অনেক সময় রোগী করে গলা খাকারি দেওয়ার পরে সাদা সাদা সরি সাদা সাদা মোটর দানা, শক্ত মোটর দানা বাহির হতে গলার ভিতর থেকে আমরা দেখতে পাই। এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য লক্ষণের মধ্যে একটা। কয়েকদিন আগেই বাবুর ভাই আমাকে ফোন দিয়ে এই লক্ষণটার কথা বলছিলেন যে ভাই এরকম বাইর হয় কোন মেডিসিনে আছে। তো এর উদাহরণের কথা যদি আমরা বলি, হ্যাঁ এর সমস্ত ডিসচার্জ, যত স্রাব আছে যা বাইর হয়, সবই দুর্গন্ধযুক্ত। কেমন দুর্গন্ধ আমি সে বর্ণনা দেওয়ার চেষ্টা করতেছি, যদি পারি আমি দিব। আর দুর্দমনীয় কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে আমরা পিঠ ব্যথার সাথে কোষ্ঠবদ্ধতা দেখতে পাই। সালফার প্রয়োগের পরে যেখানে হচ্ছে আপনার বিফলতা আসে, সেই ক্ষেত্রে আমরা সৈনামকে দেখতে পাই। আমি টাইলারের একটা কেস এই ক্ষেত্রে এখন একটু বলার চেষ্টা করব, কারণ হচ্ছে দুর্গন্ধ বোঝানোর চেষ্টা করার জন্য। টাইলার বলতেছে যে একটা মহিলা আসলো, 27 বছর একটা মহিলা। সে মহিলাটার ছিল যক্ষা রোগে আক্রান্ত। মহিলাটা যখন তার চিকিৎসালয়ে আসলো, তখন তার ভিতর থেকে এমন দুর্গন্ধ বাইর হচ্ছিল, দুর্গন্ধের জ্বালায় যারা চিকিৎসক ছিল তারা চিকিৎসা দিতে পারছিল না। তাড়াতাড়ি রোগীকে সরিনাম দিয়ে পাঠায় দেওয়া হলো এবং সাথে সাথে দরজা জানালা খুলে দিয়ে সমস্ত ফ্যান ছেড়ে দিয়ে বাতাসকে বাইর করে দেওয়া হলো। ওখানে থাকা যাচ্ছিল না। উনি আরেকটা 7 বছরের বাচ্চার কথা বলছিল, যে যক্ষা রোগে আক্রান্ত 7 বছরের একটা বাচ্চা, বুকের কফগুলা সবুজ এবং হলদে ভাব। এটা কিন্তু আমি যেটা বলতেছি সব কিন্তু ডাইরেক্ট লক্ষণের কথা বলতেছি। সবুজ এবং হচ্ছে হলুদ হচ্ছে কফ, এবং অতিরিক্ত দুর্গন্ধের কারণে সেই বাচ্চাটাকে মানে বারান্দায় দিতে বাধ্য হয়েছে, মেডিকেলের ভিতরে না রেখে বারান্দাতে দিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে সরিনাম 30 প্রয়োগ করার পরেই 2-1 দিনের মধ্যেই সেই বাচ্চাটাকে আবার ভেতরে আনা সম্ভব হয়েছে। চর্মরোগের ক্ষেত্রে আমরা বসন্ত রোগের ক্ষেত্রে আমি রোগীর একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে যে বলতেছে চর্মরোগ 1940 সালে যে চর্মরোগ বসন্ত রোগ ছিল, সেই সময় একটা বসন্ত রোগী এমনই অবস্থা, সিরিয়াস অবস্থা, বলছে যে তার মা তাকে কলা পাতার উপরে শোয়ায় রাখছে এবং এমন দুর্গন্ধ তার কাছে ভেসা যায় না। সে শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় ছিল, সমস্ত ডাক্তার চিকিৎসা দেওয়া বন্ধ করে দিয়েছিল। সেই সময় সরিনাম 200 ওষুধ তার প্রাণ বাঁচাতে সহযোগিতা করে। তাহলে আমরা সরিনামের মানে রোগীলিপির মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করতেছি সরিনামের কার্যক্ষেত্রগুলা কোন ক্ষেত্রে কোন জায়গায় কেমন হতে পারে। উল্লেখ্য আমি একটা কথা বলে নিই, সরিনাম সাধারণত সরিনাম প্রয়োগের বরিকের ভাষায় উনি বলছেন এই ক্রিয়া প্রকাশ পাইতে 9 দিন পর্যন্ত সময় লাগতে পারে। 9 দিন। তো আমরা কেস থেকে কিছু কেস শেয়ার করছিলাম, যে হচ্ছে কেসগুলোকে ডাক্তার অ্যালেন বলছিল যে ইংল্যান্ডের 27 বছরের একটা ছেলের মাথার চুল সাদা হয়ে যাওয়ার লক্ষণে
সরিনাম প্রয়োগে তার চুল পাকা বন্ধ হয়ে ওই সাদা চুলগুলো কালোতে রূপান্তর হয়ে যায়। মোট কথা হচ্ছে ওই যে বলছি আমরা আমাদের কাছে অস্ত্র আছে কিন্তু ব্যবহার করা জানি না, ব্যবহার করতে পারি না, এবং অপব্যবহারের কারণে আমরাই নিজেরাই ঔষধ প্রয়োগের মাধ্যমে রোগীকে চিররোগে রূপান্তর করে দিই। ওই রোগীটা আর ওই রোগ থেকে কোনোদিন মুক্তি পাবে না। আমাদের ওষুধ দেওয়ার কারণে, হোমিও ডাক্তারের চিকিৎসা দেওয়ার কারণে এই জটিলতা দেখা দেবে। সেই ক্ষেত্রে প্রথমত আগে চিকিৎসা দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, তারপরে চিকিৎসা দিতে নামতে হবে, ন্যূনতম কিছু যোগ্যতা অর্জন করতে হবে। আমি বলেছিলাম যে ন্যূনতম চিকিৎসা দেওয়ার যোগ্যতা হচ্ছে অর্গানন সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, ম্যাটেরিয়া মেডিকা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, ক্রনিক ডিজিজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। তারপরে একটা মানুষ চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করতে পারে। রোগীলিপির কথা বলছিলাম। রোগীলিপি আসলে রোগীলিপি অনেকগুলোই ছিল, বলার সময় স্বল্পতার কারণে আরো বলা যাচ্ছে না, আরো অনেক বিষয়। আমি শুধু মায়াজমটা আমি শুধু পার্থক্য করে দিয়ে আমি আলোচনা শেষ করে দেব। আমি শুধু মায়াজমটা একটু পার্থক্য করে দেব। মায়াজম পার্থক্য আমি দিয়ে করতে চাচ্ছিলাম, কিন্তু মনে হয় সময় পাবো না। আমি স্ক্রিন শেয়ার করে করতে চাচ্ছিলাম আসলে। আমি হচ্ছে মায়াজমের যে পার্থক্যটা আমি করব, এই ছবিটা আমি দিয়ে দেবো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে, এবং হচ্ছে মেসেঞ্জার যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমি দিয়ে দেবো। শরিক সিমটমের মধ্যে আমরা যে সিমটমগুলো পাবো, শরিক সিমটম আমরা যেভাবে আলাদা করতে পারি, শরীনামের শরিক সিমটম, সেই সিমটমগুলোর মধ্যে আছে সে গোসল করতে চায় না, নোংরা স্বভাবের, ঘরের মধ্যেই মলমূত্র ত্যাগ করার প্রবণতাযুক্ত, অনেক সময় সর্দি কাশি, গায়ে মুছে ফেলে এরকম। এবং আরেকটা বিষয় আছে, আমরা সেই বিষয়টা বলতে ভুলে গেছি, শরীনামের রোগীর ক্ষেত্রে আরেকটা বিষয় পাই আমরা, মুখে অতিরিক্ত লোম গজানোর একটা লক্ষণ আমরা দেখতে পাই। সেটা অবশ্যই মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে হইতে পারে। এবং আর হচ্ছে শরীর সিমটম কি, রাত্রিতে বিছানার গরমে যে বৃদ্ধি, সেটা হচ্ছে শরীর সিমটম। চুলকানির জন্য ঘুমাতে পারে না, গোসল করতে চায় না, বা গোসল করলে বৃদ্ধি, বা হচ্ছে গোসল করতে কষ্টকর, এটা হচ্ছে শরীর সিমটম। সিভিলিটিক সিমটমের মধ্যে আমরা যেগুলো পাবো সেটা হচ্ছে মন মরা, ভারাক্রান্ত ভাব, আত্মহত্যা করার চিন্তা ভাবনা করে, সেই জন্য ওইটুক সিভিলিটিক আছে। মন মেজাজ রুক্ষ, আমি আগেই বলেছি মন মেজাজ রুক্ষ, অত্যন্ত শত্রুভাবাপন্ন মানুষের সাথে, এবং বদমেজাজি টাইপের মানুষ। ত্বক ফেটে রক্ত বাইর হয়ে যায়, এটা শরীনামের খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। ত্বক ফেটে রক্ত বাইর হয়, এটা হচ্ছে শরীনামের হচ্ছে সিভিলিটিক সিমটম। শরীনামের হচ্ছে আপনার সাইকোটিক সিমটম হচ্ছে সে মনে করে তার চারিদিকে সবকিছুই অন্ধকার। আমি বলেছি সে মনে করে তার চারিদিকে সবকিছুই অন্ধকার, আরোগ্য সম্পর্কে হতাশ, এটা হচ্ছে সাইকোটিক সিমটম। অনেক চিন্তা করে, ছায়ামূর্তি কল্পনা করে, হার্টে সুস্ফুটানো একটা ব্যথা, এবং ব্যথার কারণে মৃত্যু ভয় একটা লক্ষণ আছে। এটাও সিমটমের মধ্যে আছে, যেটা আমি বলতে পারিনি, আমি সময় শেষ করতে পারিনি জন্য হয় নাই আর কি। এবার হচ্ছে টিউবারকুলাস সিমটম বলবো। টিউবারকুলাম সিমটমের মধ্যে আছে রাক্ষসে ক্ষুধা, এবং খায় দায় কিন্তু গায়ে লাগে না, প্রচুর ঘামে উপশম হয়। শরীনামের আরেকটা বিষয় আমি বলি, যে আরেকটা কথা বলি, সে খোলা বাতাসে নিঃশ্বাস নিতে পারে না। এখন শরীনামের আরেকটা কথা বলতে পারি, যে সে কি কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম আমি আসলে, যে ও হ্যাঁ, যেমন দেখেন রোগী শীতকাতর, অত্যন্ত দুর্বল, কিন্তু তার প্রচন্ড ঘাম, এবং ঘামে সে স্বস্তি অনুভব করে, ঘামে যথেষ্ট উপশম অনুভব করে। আমার আলোচনা আজকে এই পর্যন্তই শেষ। 2 মিনিট আছে শেষ, মানে আমি বাধ্য হচ্ছি শেষ করতে। আমি অনেক কিছুই অসমাপ্ত থেকে যাচ্ছে আমার যে প্রস্তুতি, তার বলা যায় যে 2/3 শেষ হয়েছে, এখন 1/3 রয়ে গেছিল, কিন্তু হচ্ছে সময় স্বল্পতার কারণে আসলে আমি এটা শেষ করতে পারলাম না। যতই চেষ্টা করি আসলে হয় না, অনেক ক্ষেত্রে বড় যখন আলোচনা হয়ে যায় হয় না। এই 2 মিনিটের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, ও সরি শেষ, আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ
ওইটাই। ভাই আবার ইনশাল্লাহ আগামী শুক্রবারে আলোচনা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনায় আজকের মধ্যে এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।